দেখ তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকটা 1914 সালে প্রকাশিত হয়েছিল, আর 1917 সালে মূল সংস্করণটা জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে অভিনয় হয়েছিল। আচ্ছা, এটা একটা রূপক সাংকেতিক নাটক। আমি রূপক সাংকেতিক তোদের কিছুদিন আগে তোরা পড়েছিলি মনে আছে? অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা, এই শব্দগুলো শুনেছিলি? আচ্ছা, একটা সাধারণ অর্থ যখন সাধারণভাবে বুঝাই, ডিকশনারিতে যা আছে সাধারণ অর্থ, সেটা হচ্ছে অভিধা, সাধারণ অর্থ। লক্ষণা বলতে কিছু লক্ষণ প্রকাশ পাবে। ব্যঞ্জনা মানে যা বলবে সেটার বাইরে ভিতরে কিছু অর্থ আছে। সেরকম রূপক সাংকেতিক নাটকের ক্ষেত্রে যে কোনো জিনিসকে সাধারণভাবে যা বলা হয় সেইটাই সাধারণ লয়, ভিতরে কিছু অর্থ আছে। যেমন আমি ধর গীতাঞ্জলি নাম্বার 50 একটা বলি যে কিং অফ অল কিংস যদি বলি, তাহলে তুই বলতে পারবি রাজা, সকল রাজাদের রাজা, একদম মহারাজা, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ঈশ্বর, গডের কথা বলে হচ্ছে ওটা। সেই যে বিখ্যাত লাইন গীতাঞ্জলি নাম্বার 15 দাও হোয়াট ইউ হ্যাভ টু গিভ টু মি, একটা লাইন আছে, পুরো লাইনটা হয়তো ঠিক বলছি কিনা আমি জানি, যে তোমার কাছে যা আছে আমাকে দাও। সেই যে একটা কাহিনীটা শুনেছিস, একটা চাল দিয়েছিল, ঘরে যেয়ে দেখছে সব চালের মধ্যে ওটা। তো ভিতরের মিনিং ওখানে কি আছে, যে তুমি যা অর্পণ করবে, ঈশ্বরকে অর্পণ সম্পূর্ণ করলে তুমি সম্পূর্ণরূপেই জীবনে লাভবান হবে, সেই যাওয়া নয়। সেরকম ডাকঘর নাটকে আমরা ভিতরের মিনিং কী পাই? ডাকঘর কি? ডাকঘর হচ্ছে যে ঘরে চিঠি যাতায়াত করে ওটাই। এখানে আছে যে অমল, তোরা নাম শুনেছিস, ছোটোবেলায় কাহিনী পড়েছিস অমল আর দইওয়ালা। অমল ও দইওয়ালাটা হচ্ছে ডাকঘর নাটকেরই একটা অংশ। তো ডাকঘর নাটকে অমলের বাড়ির জানলার সামনেই, অমল হচ্ছে, আগের জিনিসটা বলি, অমল হচ্ছে একটি বালক, আর সে অ্যাকচুয়ালি পরবর্তীকালে বাবা মা মারা যাওয়াতে অনাথ হয়, এবং তাকে মাধব দত্ত বলে একজন ব্যবসায়ী ব্যক্তি আর কি, প্রচুর মোটামুটি অর্থ সম্পত্তি হয়েছে, সেই মাধব দত্ত ছিল নিঃসন্তান, তার ছেলে মেয়ে ছিল না। তখন তার মাধব দত্তের বউ তার বাপের বাড়িতে একটা দূর সম্পর্কের ভাইপোকে তাকে নিয়ে এসেছিল। দিয়ে মাধব দত্ত তখন ভাবছে, আমার এত সম্পত্তি, একে যদি আমি দত্তক নিই তাহলে একটা পরের ছেলে আমার সম্পত্তিগুলো ভোগ করবে সব, এটা কেমন লাগছে, আমি এত টাকা রোজগার করছি। পরবর্তীকালে অমলের স্বভাব, আচরণ, ব্যবহার এবং ছেলেটিকে দেখে পর মাধব দত্ত তাকে নিজের ছেলের থেকে আর কোনো অংশে কম ভাবতে পারছে না। সেই অমলকে ভাবছে যে একে ছাড়া তো আমার জীবন অসম্পূর্ণ, আমার সম্পত্তি সব ভোগ করুক, কোনো ব্যাপার নাই। তখন ও ধীরে ধীরে বুঝতে পারে যে কেন সে আগে ভাবছিল যে অন্য কারুকে সম্পত্তিটা দিতে অসুবিধা ছিল, কারণ ছেলে নয় নিজের, এর অমলকে তখন নিজের ছেলের থেকেও মতোই মনে হয়েছে। তো সেই অমলের দুরারোগ্য ব্যাধি, রোগ, তো সেই রোগে তাকে কবিরাজ এসে বারণ করেছে যে ঘর থেকে বাইরে যাবে না, তাই সে ঘরের 4টে দেয়ালের মধ্যে বন্দি আছে। এইখানে একটা ভিতরের মিনিং আছে যে বদ্ধতার মধ্যে সুস্থতা থাকবে না, মুক্তির মধ্যেই সুস্থতা থাকবে। সেই অমলের একটি জানলায় বসে থাকতো, দইওয়ালার গল্পে তোরা শুনেছিস, দইওয়ালা পাশ দিয়েছ, সেই উল্টা দিকে একটা ডাকঘর খুলেছে রাজা। তাহলে রাজা এখানে রাজা নয়, রাজা এখানে মনে রাখতে হবে, পড়ার সময় তাহলে বুঝতে পারবে, রাজা এখানে মূলত একদম শেষে বললে আরও ভালো হতো, রাজা হচ্ছে তোর ধরে রাখ ঈশ্বর, আর ডাক এখানে ডাক লয়, তার সঙ্গে আত্মার সঙ্গে পরমাত্মার লেনদেন, কিছুটা ভিতরের অর্থ। স্বাভাবিক অর্থে দেখতে পাবি সত্যি ডাকঘর। তো গল্পটা, এই নাটকটা শেষে আমি আরও এই রূপকটা আরও ভালো করে বুঝাবো, তাহলে মাথায় ভালো করে ঢুকবে। এখন গল্পটা মোটামুটি বেস্টে বুঝতে পারবি কী নিয়ে গল্পটা। দেখ শুরু হচ্ছে কী নিয়ে নাটক। ডাকঘর, রবীন্দ্রনাথ ঠাকুর, মাধব দত্ত। মুশকিলে পড়ে গেছি, যখন ও ছিল না তখন ছিলই না, কোনো ভাবনাই ছিল না, এখনও কোথা থেকে এসে আমার ঘরে জুড়ে বসলো, ও চলে গেলে আমার এই ঘর আর ঘরই থাকবে না। কবিরাজ মশাই, আপনি কি মনে করেন ওকে? কবিরাজ, ওর ভাগ্যে যদি আয়ু থাকে তাহলে দীর্ঘকাল বাঁচতেও পারে, কিন্তু আয়ুর্বেদে যেরকম লিখেছে তাতে তো মাধব দত্ত বলেন কি, বুঝতে পারছি নাটকের সিনটা কান্নি কথা হচ্ছে এটা। অমল কী সূত্রে মাধব দত্তের ঘরে এসছে ওটাও বললাম, কারণ সে নিজের সন্তান, অনাথ, বুঝতে পারছি। আচ্ছা, আর মাধব দত্তের অর্থ সম্পত্তি আছে, ব্যবসায়ী লোক আর কি। আচ্ছা, কবিরাজ মাধব দত্ত বলেন কি, কবিরাজ শাস্ত্রে বলেছেন পৈত্তিকান্ন সন্নিপাত জানো, কফ বাত সমুদ ভব বান, এই কফ রোগ, বাত রোগ বলে না, সেইটা নিয়ে বলছে যে মাধব দত্ত থাক, আপনি আর ওই শ্লোকগুলো আওড়াবেন না, ওতে আরও আমার ভয় বেড়ে যায়, এখন কি করতে হবে সেইটাই বলে দিন। আচ্ছা, কবিরাজ নস্য লইয়া, সেই যে আগে নাকে লিতো আর হাঁচি করতো না, সেইটা আর কি। আচ্ছা দেখ,
কবিরাজ নস্য লইয়া মানে নাকে সেই লিয়ে পর হাঁচে না, সেটা নিয়ে খুব সাবধানে রাখতে হবে মাধব দত্ত। সে তো ঠিক কথা, কিন্তু কী বিষয়ে সাবধান হতে হবে সেটা স্থির করে দিয়ে যান কবিরাজ। আমি তো পূর্বেই বলেছি ওকে বাইরে একেবারে যেতে দিতে পারবেন না মাধব দত্ত। ছেলে মানুষ, ওকে দিনরাত ঘরের মধ্যে রাখা যে ভারী শক্ত কবিরাজ। তা কি করবেন বলেন? এই শরৎকালের রৌদ্র আর বায়ু দুই বালকের পক্ষে বিষবৎ। মানে বলতে চাই যে শরতের রোদ আর বাতাসে বাইরে বের করে ঘরের মধ্যে বন্দি রাখতে হবে। কারণ কারণ কি না শাস্ত্রে বলছে আপোষ মারে জ্বরে কাশে কমলায়ং হলিমকে। মানে কি বলতে চাইছে বলতেন এই কবিরাজ মশাই শাস্ত্রের এক একটা লাইন করে আওড়াচ্ছে সংস্কৃত, আর বলছে এইটা বলি যে ওইটা বলি যে এইটা বলি যে। আচ্ছা, আগে একটা পাঠ্য ছিল অচলায়তন নাটক। অচলায়তন নাটকে পুঁথির মধ্যে সব কিছু আবদ্ধ থাকতো সবাই। তো এই পুঁথির পাঠে একটা জিনিস বল, সবসময় কি যা লেখা আছে যা বলা আছে সেইটাই না কিছু সময়তে চেঞ্জ হতেও হয় প্রয়োজনের উপর অনুযায়ী। মহাভারতের বিখ্যাত ক্যারেক্টারের নাম তোরা জানিস, ভীষ্ম প্রতিজ্ঞা দিয়েছিল আমি আজীবন ব্রহ্মচর্যের ব্রত করবো না, বিবাহ করবো না, আর এই সিংহাসনের দাস আমি চিরকাল। সিংহাসনে যে বসবে তার দাস। এবার বুঝ, সিংহাসনে যেদিন দুর্যোধন বসিয়েছে তার দাস হওয়া মানে তো পাপের দাস হয়ে যাওয়া, বুঝলেন? সেই সময় ও যদি আবার প্রতিজ্ঞা নিয়েছে, প্রতিজ্ঞা আমি ভাঙবো না। আচ্ছা, সেইখানে ধর্ম কী ছিল? প্রতিজ্ঞা ভাঙাটাই তো ধর্ম ছিল। তাহলে ওইটাই শ্রীকৃষ্ণ এসে বলছে যে অনেক সময় অন্য পথ অবলম্বন করতে হয়, শক্ত থেকে গেলে হয় না। এই জন্য রাবারকে যে কোনো পজিশনে মোল্ড করা যায়, শক্ত ফাইবারকে করা যায় না। তার ফল কি হয়? তাকে ভাঙতে হয়। তাহলে এইটাই বলতে চাইছি যে শাস্ত্রে লেখা আছে, মেডিকেল সায়েন্স লেখা আছে, অনেক সময় তো নিজের মতো করেও কিছু প্রয়োগ করতে হয়। সায়েন্স হয়তো ওটা বলা নাই বটে কিনা। আচ্ছা দেখ মাধব তো থাক আপনার শাস্ত্রের কথা থাক, তাহলে ওকে বদ্ধ করেই রেখে দিতে হবে, অন্য কোনো উপায় নেই কবিরাজ, কিচ্ছু না। কারণ পবনের তপনে চৈব। আচ্ছা মাধব দত্ত, আপনার ওই চৈব নিয়ে আমার কি হবে বলেন তো? ও থাক না, কি করতে হবে সেইটা বলে দিন। কিন্তু আপনার ব্যবস্থা বড় কঠোর। রোগের সমস্ত দুঃখ ও বেচারা চুপ করে সহ্য করে, কিন্তু আপনার ওষুধ খাবার সময় ওর কষ্ট দেখে বুক ফেটে যায়। আচ্ছা কবিরাজ, সেই কষ্ট যত প্রবল তার ফলও তত বেশি। তাই তো মহান চ্যবন বলেছেন, মানে ঋষি একজন, ভেষজং হিতবাঞ্চং তিক্ত আসু ফলপ্রদং। এটা আমিও বুঝতে পারিছি, আগেরগুলো বোঝাটাই জটিল ছিল। ভেষজ ওষুধ যত মানে তিক্ত হবে তত ভালো ফল দেবে, তোরা বুঝতে পারি না। সমান পণ্ডিত। আজ তবে উঠি দত্তমশাই প্রস্থান, ঠাকুরদার প্রবেশ। আচ্ছা, ঠাকুরদা হচ্ছে একটা এমন ক্যারেক্টার যে বয়স্ক, অ্যাকচুয়ালি ঠাকুরদা লয়, অত বয়স লয়, কিন্তু বয়স্ক, কিন্তু ও হচ্ছে বাচ্চার থেকেও কম। মানে আমরা একটা কথা বলি না, দেখবি বলি থাকি, এজ ইজ জাস্ট এ নাম্বার। ঠাকুরদা হচ্ছে তাই। তোর মন যদি ইয়াং থাকে তুই ইয়াং, তুই যদি বুড়ো হোস কম বয়সেই বুড়ো হতে পারিস, সেটাই কোনো বাধা নেই, বটে কিনা? এইটা হচ্ছে ঠাকুরদা। আচ্ছা ঠাকুরদার প্রবেশ। মাধব দত্ত, ওই রে ঠাকুরদা এসেছে, সর্বনাশ করলে। ঠাকুরদা, কেন? আমাকে তোমার ভয় কিসের? মাধব দত্ত, তুমি যে ছেলে খেপাবা সর্দার। ঠাকুরদা, তুমি তো ছেলে নাও, তোমার ঘরেও ছেলে নেই, তোমার খেপবার বয়সও গেছে, তোমার ভাবনা কি? ছেলে খেপাবা বলতে বুঝলি, ছেলেদের সঙ্গে ভালো করে মিশতে পারে, তাহলে ও টই টই করে ঘুরে বেড়াতে পারে। মাধব দত্ত, ঘরে যে ছেলে একটি এনেছি ঠাকুরদা, সে কীরকম? মাধব দত্ত, আমার স্ত্রী যে পোষ্যপুত্র নেবার জন্য খেপে উঠেছিল ঠাকুরদা, সে তো অনেক দিন থেকেই শুনছি, কিন্তু তুমি যে নিতে চাও না। মাধব দত্ত, জানো তো ভাই, অনেক কষ্টে টাকা করেছি, কোথা থেকে পরের ছেলে এসে আমার বহু পরিশ্রমের ধন বিনা পরিশ্রমে ক্ষয় করতে থাকবে, সে কথা মনে করলেও আমার খারাপ লাগতো, কিন্তু এই ছেলেটিকে আমার যে কীরকম লেগে গিয়েছে ঠাকুরদা, তাই জন্যেই টাকা যতই খরচ করছো ততই মনে হচ্ছে যেন টাকার পরম ভাগ্য। ঠাকুরদা বলছে ওইটাই, যে এইটাই তো বাস্তব। তুই অন্য কারোর জন্য খরচা কর, তোর প্রতি মুহূর্তে মনে হবে যে আমার টাকাটা যাচ্ছে। আর নিজের সন্তান সন্ততির জন্য যত খরচা, কোনো কিছু মনে হয়নি। যেমন তোদের পিতামাতাদের তোদের টিউশনিতে এত টাকা খরচা করছে, ওটা মনে হচ্ছে কোনো ব্যাপার নয়, দিচ্ছি কিছুর জন্য, ইনভেস্ট করছি। কিন্তু ওইটাই নিজেদের জন্য একটা শাড়ি কিনতে যাক বা জামা প্যান্ট কিনতে যাক, 3বার গায়ে লাগাই দামটা বেশি হয়ে গেল, এরকম জিনিসটা আর কি। বাস্তব তাই, স্নেহের স্বভাবই হচ্ছে ওইটা। আচ্ছা, কি আমার স্ত্রী যে পোষ্যপুত্র নেবার জন্য, এটা বললাম আমি, তাই তো? তার জন্য টাকা খরচ যতই করছো ততই মনে হচ্ছে যেন টাকার পরম ভাগ্য। মাধব দত্ত, আগের টাকা রোজগার করতুম, সে কেবল একটা নেশার মতো ছিল, না করে কোনো মতে থাকতে পারতুম না, কিন্তু এখন যা টাকা করছি সবই তো ছেলে পাবে জেনে উপার্জনে ভারী আনন্দ পাচ্ছি। ঠাকুরদা,
বেশ বেশ ভাই, ছেলেটি কোথায় পেলে বলো দেখি? মাধব দত্ত: আমার স্ত্রীর গ্রাম সম্পর্কে ভাইপো, ছোটোবেলা থেকে বেচারার মা নেই, আবার সেদিন তার বাপও মারা গেছে। ঠাকুরদা: আহা, তবে তো আমাকে তার দরকার আছে। মাধব দত্ত: কবিরাজ বলেছে তার ওইটুকু শরীরে একসঙ্গে বাত পিত্ত শ্লেষ্মা যে রকমের প্রকোপিত হয়ে উঠেছে, তাতে তার আর মানে বড় হওয়ার বলতে চাইছি, বড় আশা না, সরি, তাতে তার বড় আশা নেই, মানে বড় আশা নেই বলতে মানে আর বাঁচবে কি না বেশি দিন। হ্যাঁ, এখন একমাত্র উপায় তাকে কোনো রকমে এই শরতের রৌদ্র আর বাতাস থেকে বাঁচিয়ে ঘরে বন্ধ করে রাখা। ছেলেগুলোকে ঘরের বার করাই তোমার এই বুড়ো বয়সের খেলা, তাই তোমাকে ভয় করি। ঠাকুরদা: মিছে বলনি, একেবারে ভয়ানক হয়ে উঠেছি আমি। শরতের রৌদ্র হাওয়ার মতো, কিন্তু ভাই ঘরে ধরে রাখার মতো খেলাও আমি কিছু জানি। আমার কাজকর্ম একটু সেরে আসি, তারপর ওই ছেলেটির সঙ্গে ভাব করে নেবো। মানে এই এক্সপ্রেশনটা আমি হয়তো অতটা পারফেক্ট দিলাম না, পারবো না এলয় দিলাম না। কেমন বলতে কি যে এইটা হচ্ছে সে মজাদার কথাবার্তা, যে কী বলতে নেই, সে একেবারে ভয়ানক হয়ে উঠেছি আমি। শরতের রৌদ্র আর হাওয়ার মতোই, কিন্তু ভাই ধরে রাখার মতো খেলাও আমি কিছু জানি। আমার কাজকর্ম একটু সেরে আসি, তারপর ওই ছেলেটির সঙ্গে ভাব করে নেবো। মানে ওর নিজেরই একটা ফুর্তি লাগছে, বাচ্চা ছেলের সঙ্গে মিশতে পাবো। অমল গুপ্তের প্রবেশ। অমল: পিসেমশাই। মাধব দত্ত: কী অমল? অমল: আমি কি ওই উঠোনটাতেও যেতে পারবো না? মাধব দত্ত: না বাবা। অমল: ওই যেখানটায় পিসিমা জাতা দিয়ে ডাল ভাঙেন, ওই দেখো না, যেখানে ভাঙা ডালের খুদগুলি 2 হাতে তুলে নিয়ে লেজের উপর ভর দিয়ে বসে কাঠবিড়ালিটা কুটুস করে খাচ্ছে, ওখানে আমি যেতে পারবো না? মাধব দত্ত: না বাবা। অমল: আমি যদি কাঠবিড়ালি হতুম তবে বেশ হতো, কিন্তু পিসেমশাই আমাকে কেন বেরোতে দেবে না? মাধব দত্ত: কবিরাজ যে বলেছে বাইরে গেলে তোমার অসুখ করবে। অমল: কবিরাজ কেমন করে জানলে? মাধব দত্ত: বলো কি অমল, কবিরাজ জানবে না? সে যে এত বড় বড় পুঁথি পড়ে ফেলেছে। অমল: পুঁথি পড়লেই কি সমস্ত জানতে পারে? মাধব দত্ত: বেশ, তাও বুঝি জানো না? অমল দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া: আমি যে পুঁথি কিছুই পড়িনি তাই জানি নে। মাধব দত্ত: এখানে পড়বি, লাইনটা এমনিভাবে পড়বি, ও কিন্তু অমনি বলছে না, ও বাচ্চা ছেলে। দীর্ঘ নিঃশ্বাস বলছে, ও আমি তো পুঁথি পড়িনি, তাই মনে হয় সব জানি না আমি। মানে একদম সরল মনে পড়বে। অমল এখানে সরল রেখার মতো সরল। মাধব দত্ত: দেখো, বড় বড় পণ্ডিতেরা সব তোমারই মতো, তারা ঘর থেকে বেরোয় না। অমল: বেরোয় না? মাধব দত্ত: না, কখন বেরোবে বলো? তারা বসে বসে কেবল পুঁথি পড়ে, আর কোনো দিকেই তাদের চোখ নেই। অমলবাবু, তুমিও বড় হলে পণ্ডিত হবে, বসে বসে এই এত বড় সব পুঁথি পড়বে, সবাই দেখে আশ্চর্য হয়ে যাবে। অমল: না পিসেমশাই, তোমার দুটি পায়ে পড়ি, আমি পণ্ডিত হব না পিসেমশাই, আমি পণ্ডিত হব না। কারণ অমল হচ্ছে বাইরে ভালো লাগে বেরোতে, বাচ্চা ছিল তো। মাধব দত্ত: সে কি কথা অমল, যদি পণ্ডিত হতে পারতুম তাহলে আমি তো বেঁচে যেতুম। অমল: আমি যা আছে সবই দেখবো, কেবলই দেখে বেড়াবো। মাধব দত্ত: শোনো একবার। দেখবে কি? দেখবার এত আছেই বা কি? অমল: আমাদের জানলার কাছে বসে সেই যে দূরে পাহাড় দেখা যায়, আমার ভারী ইচ্ছে করে ওই পাহাড়টা পার হয়ে চলে যায়। মাধব দত্ত: কি পাগলের মতো কথা, কাজ নেই কর্ম নেই, খামোকা পাহাড়টা পার হয়ে চলে যায়? কি যে বলে তার ঠিক নেই। পাহাড়টা যখন মস্ত বেড়ার মতো উঁচু হয়ে আছে, তখন তো বুঝতে হবে ওটা পেরিয়ে যাওয়া বারণ, নইলে এত বড় বড় পাথর জড়ো করে এত বড় একটা কাণ্ড করার দরকার কী ছিল? বুঝে দেখ, অনেক সময় সমাজে অনেক কিছু বাধা থাকে। আমি বলি যে রূপক, অনেক বাধা থাকে। সাধারণ মানুষ কী বলে, ওটা করা উচিত লয়। কেন লয়? মানে লয়, বুঝতেছিস? তুই তো এক্সপ্লোর করতে যেয়েই নতুন কিছু উদ্ভাবন করবি। অমল সেটা বলতে চাই যে এখানে ভিতরের মিনিং ওইটা আর কি। অমল: পিসেমশাই, তোমার কি মনে হয় ও বারণ করছে? আমার ঠিক বোধ হয় পৃথিবীটা কথা কইতে পারে না, তাই অমনি করে নীল আকাশের হাত তুলে ডাকছে। অনেক দূরে যারা ঘরের মধ্যে বসে থাকে, তারাও দুপুরবেলা একলা জানলার ধারে বসে ওই ডাক শুনতে পায়। পণ্ডিতরা বুঝি শুনতে পায় না? মাধব দত্ত: তারা তো তোমার মতো খেপা নয়, তারা শুনতে চায়ও না। অমল: আমার মতো খেপা আমি কালকে একজনকে দেখেছিলাম। মাধব দত্ত: সত্যি নাকি? কীরকম শুনি? অমল: তার কাঁধে একটা বাঁশের লাঠির আগায় একটা পুটুলি বাঁধা, তার বাঁ হাতে একটা ঘটি, পুরনো একজোড়া নাগর জুতো পরে সে ওই মাঠের পথ দিয়ে ওই পাহাড়ের দিকে যাচ্ছিল। আমি তাকে দেখে জিজ্ঞেস করলুম, তুমি কোথায় যাচ্ছ? সে বললে, কি জানি, যেখানে হয়। আমি জিজ্ঞেস করলুম, কেন যাচ্ছ? সে বলল, কাজ খুঁজতে যাচ্ছি। আচ্ছা পিসেমশাই, কাজ কি খুঁজতে হয়? মাধব দত্ত: হয় বই কি, কত লোক কাজ খুঁজে বেড়ায়। অমল: বেশ তো, আমিও তাদের সঙ্গে কাজ খুঁজে বেড়াবো। মাধব দত্ত: খুঁজে যদি না পাও?
অমল, খুঁজে যদি না পাই তো আবার খুঁজবো। তারপরে সেই নাগরা জুতো পরা লোকটা চলে গেল। আমি দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলুম সেই যেখানে ডুমুর গাছের তলা দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে, সেইখানে সে লাঠি নামিয়ে রেখে ঝর্ণার জলে আস্তে আস্তে পা ধুয়ে নিল। তার পরে পুটলি খুলে ছাতু বের করে জল দিয়ে মেখে নিয়ে খেতে লাগলো। খাওয়া হয়ে গেল, আবার পুটলি বেঁধে ঘাড়ে করে নিলে পায়ের কাপড় গুড়িয়ে নিয়ে সেই ঝর্ণার ভিতর নেমে জল কেটে কেটে কেমন পার হয়ে চলে গেল। পিসিমাকে বলে রেখেছি ওই ঝর্ণার ধারে গিয়ে একদিন আমি ছাতু খাবো। মানে ওইটার আনন্দগুলো উপভোগ করছে। ভেবে দেখে একজন বাচ্চা ঘরে বন্দি, জানলা দিয়ে এগুলো দেখছে সব। মাধব দত্ত। পিসিমা কি বললে অমল? পিসিমা বললেন, তুমি বড় হও, তারপর তোমাকে ওই ঝর্ণার ধারে নিয়ে গিয়ে সরি তুমি ভালো হও, তারপর তোমাকে ওই ঝর্ণার ধারে নিয়ে গিয়ে ছাতু খাইয়ে আনবো। কবে কবে আমি ভালো হব? মাধব দত্ত। আর তো দেরি নেই বাবা। অমল। দেরি নেই? ভালো হলেই কিন্তু আমি চলে যাব। মাধব দত্ত। কোথায় যাবে? অমল। কত বাঁকা বাঁকা ঝর্ণার জলে আমি পা ডুবিয়ে ডুবিয়ে পার হতে হতে যাব। দুপুরবেলায় সবাই যখন ঘরের দরজা বন্ধ করে শুয়ে আছে, তখন আমি কোথায় কত দূরে কেবল কাজ খুঁজে খুঁজে বেড়াতে বেড়াতে চলে যাব। মাধব দত্ত। আচ্ছা বেশ, তুমি আগে ভালো হও, তারপরে তুমি। অমল। তারপরে আমাকে পণ্ডিত হতে বলো না পিসেমশাই। মাধব দত্ত। তুমি কি হতে চাও বলো? অমল। এখন আমার কিছু মনে পড়ছে না। আচ্ছা আমি ভেবে বলবো। মাধব দত্ত। কিন্তু তুমি অমন করে সে বিদেশি লোককে ডেকে ডেকে কথা বলো না। অমল। বিদেশি লোক আমার ভারী ভালো লাগে। মাধব দত্ত। যদি তোমাকে ধরে নিয়ে যেত অমল, তাহলে তো সে বেশ হতো, কিন্তু আমাকে কেউ ধরে নিয়ে যায় না, সবাই কেবল বসিয়ে রেখে দেয়। মাধব দত্ত। আমার কাজ আছে, আমি চললুম, কিন্তু বাবা দেখো বাইরে যেন বেরিও না। অমল। যাব না, কিন্তু পিসেমশাই রাস্তার ধারের ঘরটিতে আমি বসে থাকবো। দইওয়ালা। দই দই ভালো দই। অমল। দইওয়ালা ও দইওয়ালা। দইওয়ালা। ডাকছো কেন? দই কিনবে? অমল। কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। দইওয়ালা। কেমন ছেলে তুমি, কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? অমল। আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। দইওয়ালা। আমার সঙ্গে? অমল। হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে। দইওয়ালা। দধির বাঁক নামাইয়া। বাবা তুমি এখানে বসে কি করছো? অমল। কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এখানে বসে থাকি। দইওয়ালা। হা বাছা, তোমার কি হয়েছে? অমল। আমি জানি নে, আমি তো কিচ্ছু পড়িনি, তাই আমি জানি নে আমার কি হয়েছে। দইওয়ালা। তুমি কোথা থেকে আসছো? দইওয়ালা। আমার গ্রাম থেকে আসছি। অমল। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? দইওয়ালা। আমাদের গ্রাম সেই 5 মুড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে। অমল। 5 মুড়া পাহাড়, সামলি নদী, কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কবে সে আমার মনে পড়ে না। দইওয়ালা। তুমি দেখেছো? পাহাড় তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? অমল। না, কোনোদিনও যাইনি, কিন্তু আমার মনে হয় যে যেন আমি দেখেছি। অনেক পুরনো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তা ধারে না? দইওয়ালা। ঠিক বলেছো বাবা। অমল। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। দইওয়ালা। কি আশ্চর্য, ঠিক বলেছো, আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে। অমল। মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। দইওয়ালা। বাহ বাহ বাহ, ঠিক কথা। আমাদের সব গয়লাপাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে নিয়ে যাই, তবে কিনা তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে। অমল। সত্যি বলছি দইওয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে আমাকে, তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে? দইওয়ালা। যাবো বই কি বাবা, খুব নিয়ে যাব। অমল। আমাকে তোমার মতো ওইরকম দই বেচতে শিখিয়ে দিও, ওই রকম বাঁক কাঁধে নিয়ে ওই রকম খুব দূরের রাস্তা দিয়ে। দইওয়ালা। মরে যায়, দই বেচতে যাবে কেন বাবা? এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। অমল। না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেড়াবো। কীরকম করে তুমি বলো? দই 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 ভালো দই। আমাকে সুরটা শিখিয়ে দাও। দইওয়ালা। হাই পোড়া কপাল, এ সুর কি শেখবা সুর? অমল। না, ও আমি শুনতে খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি রাস্তার মোড় থেকে ওই গাছের সারির মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল,
আমার মনে হচ্ছিল কি জানি আমার মনে হচ্ছিল কি জানি কি মনে হচ্ছিল। দইওয়ালা: বাবা, এক ভাঁড় দই তুমি খাও। অমল: আমার তো পয়সা নেই। দইওয়ালা: না 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 না, পয়সার কথা বলো না, তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব। অমল: তোমার কি অনেক দেরি হয়ে গেল? দইওয়ালা: কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি, দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলুম। ব্যাপারটা বুঝ। একজন পেশা, সে ভাবতো আমি রিজিডলি করে যাচ্ছি, প্রতিদিন দই বিক্রি করছি, দই বেচে যা টাকা পাচ্ছি সেটা আমার লাভ হচ্ছে। অমলের সঙ্গে ওইটুকু সাক্ষাতে তার মনে হলো আমার পেশাটাও কত ভালো, আমি ঘুরতে পারছি, মিশতে পারছি। সে ওই কাজটাই আর আনন্দের সঙ্গে করবে। হলো একটু ভেতরে জিনিস হলো না, বাস্তব তো মনে হলো। আচ্ছা, প্রস্থান। অমল সুর করিয়া: দই দই দই, ভালো দই। সেই পাঁচমুড়া পাহাড়ের তলায়, শ্যামলী নদীর ধারে গয়লাদের বাড়ির দই। তারা ভোরের বেলায় গাছের তলায় গরু দাঁড় করিয়ে দুধ দয়, সন্ধ্যাবেলায় মেয়েরা দই পাতে, সেই দই। দই দই দই, ভালো দই। এই যে রাস্তায় প্রহরী পয়চারা করে বেড়াচ্ছে, প্রহরী প্রহরী একটিবার শুনে যাও না প্রহরী, মানে এবার একটা গার্ডকে দেখতে পেয়েছে, তাকে ডাকছে। প্রহরীর প্রবেশ বলতে কেন এটা বলা হচ্ছে প্রস্থান, মানে স্টেজ থেকে বেরিয়ে গেল, প্রবেশ মানে নাটক, যেহেতু স্টেজে আবার প্রবেশ। প্রহরীকে ডেকেছে। প্রহরী: অমন করে ডাকাডাকি করছো কেন? আমাকে ভয় করো না তুমি? অমল: কেন, তোমাকে কেন ভয় করব? প্রহরী: যদি তোমাকে ধরে নিয়ে যায়। অমল মানে বিরাট বড় মচ আছে আর কি ভয়। প্রহরী: যদি তোমাকে ধরে নিয়ে যায়। অমল: কোথায় ধরে নিয়ে যাবে? ওই দূরে, ওই পাহাড় পেরিয়ে। প্রহরী: একেবারে রাজার কাছে যদি নিয়ে যায়। অমল: রাজার কাছে নিয়ে যাও না আমাকে, কিন্তু আমাকে যে কবিরাজ বাইরে যেতে বারণ করেছে, আমাকে কেউ কোথাও ধরে নিয়ে যেতে পারবে না, আমাকে কেবল দিনরাত্রি এখানেই বসে থাকতে হবে। প্রহরী: কবিরাজ বারণ করেছে? আহা হা, তাই বটে, তোমার মুখ যেন সাদা হয়ে গেছে, চোখের কোণে কালি পড়েছে, তোমার হাত দুখানি শিরগুলি দেখা যাচ্ছে। অমল: তুমি ঘন্টা বাজাবে না প্রহরী? প্রহরী: এখনও সময় হয়নি, মানে দিনের নির্দিষ্ট সময়ে প্রহরী ঘন্টা বাজায় আর কি, ওটা বলছি। অমল: কেউ বলে সময় বয়ে যাচ্ছে, কেউ বলে সময় হয়নি। আচ্ছা, তুমি ঘন্টা বাজিয়ে দিলেই তো সময় হবে। প্রহরী: সে কি হয়, সময় হলে তবে আমি ঘন্টা বাজিয়ে দিই। অমল: বেশ লাগে তোমার ঘন্টা, আমার শুনতে ভারী ভালো লাগে। দুপুরবেলা আমাদের বাড়িতে যখন সকালের সকলেরই খাওয়া হয়ে যায়, পিসেমশাই কোথায় কাজ করতে বেরিয়ে যান, পিসিমা রামায়ণ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন, আমাদের খুদে কুকুরটা উঠানে ওই কোণের ছায়ায় লেজের মধ্যে মুখ গুজে ঘুমোতে থাকে, তখন তোমার ওই ঘন্টা বাজে ঢং 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 ঢং। তোমার ঘন্টা কেন বাজে? প্রহরী: ঘন্টা এই কথা সবাইকে বলে, সময় বসে নেই, সময় কেবলই চলে যাচ্ছে। অমল: কোথায় চলে যাচ্ছে, কোন দেশে? প্রহরী: সে কথা কেউ জানে না। অমল: সে দেশ বুঝি কেউ দেখে আসেনি? আমার ভারী ইচ্ছে করে ওই সময়ের সঙ্গে চলে যাই, যে দেশের কথা কেউ জানে না, সেই অনেক দূরে, মানে অজানাকে জানার আনন্দ, বুঝতে পারছি। তা সময়ের সঙ্গে চলা মানে বুঝতে পারছি, সময়ের কন্ট্রোলার, কিং অফ অল কিংস। আর সময়ের সঙ্গে চলে যায় মানে একটা হচ্ছে বর্তমান সময়ের প্রয়োজন অনুযায়ী নিজেকে চালিয়ে নিয়ে যাওয়া, আর সময়ের সঙ্গে চলা মানে ঈশ্বরের পথে চলা, ঈশ্বরের কাছে চলা। আচ্ছা, প্রহরী: সে দেশে সবাইকে যেতে হবে বাবা। প্রহরী কিন্তু ইনার মিনিংয়ে গেল, বলছে সবাইকে যেতে হবে। দ্য অনলি ট্রুথ ইজ কি? ডেথ। সরি। প্রহরী বলছে সে কথা কেউ জানে না। অমল: সে দেশ বুঝি কেউ দেখে আসেনি? আমার ভারী ইচ্ছে করছে ওই সময়ের সঙ্গে চলে যায়, যে দেশের কথা কেউ জানে না, সেই অনেক দূরে। প্রহরী: সে দেশে সবাইকে যেতে হবে বাবা। অমল: আমাকেও যেতে হবে? প্রহরী: হবে বই কি। অমল: কিন্তু কবিরাজ যে আমাকে বাইরে যেতে বারণ করেছে। ও একদম সাধারণভাবে বলে যাচ্ছে আর কি। প্রহরী: কোনো দিন কবিরাজই হয়তো স্বয়ং হাতে ধরে নিয়ে যাবেন। অমল: না না, তুমি জানো না, সে কেবলই ধরে রেখে দেয়। প্রহরী: তাহার চেয়ে ভালো কবিরাজ যিনি আছেন, তিনি এসে ছেড়ে দিয়ে যান। অমল: আমার সেই ভালো কবিরাজ কবে আসবেন? আমার যে আর বসে থাকতে ভালো লাগছে না। প্রহরী: অমন কথা বলতে নেই বাবা। অমল: না, আমি তো বসেই আছি, যেখানে আমাকে বসিয়ে রেখেছে সেখান থেকে আমি তো বেরোই নে, কিন্তু তোমার ওই ঘন্টা বাজে ঢং ঢং ঢং, আর আমার মন কেমন করে। আচ্ছা প্রহরী কি বাবা,
অমর, আচ্ছা ওই যে রাস্তার ওপারে বড় বাড়িতে নিশেন উড়িয়ে দিয়েছে, মানে পতাকা উড়িয়ে দিয়েছে, আর ওখানে সব লোকজনই কেবল আসছে যাচ্ছে, ওখানে কি হয়েছে প্রহরী? ওখানে নতুন ডাকঘর বসেছে। অমর, ডাকঘর? কার ডাকঘর? প্রহরী, ডাকঘর আর কার হবে, রাজার ডাকঘর। এ ছেলে ভারী মজার। অমর, রাজার ডাকঘরে রাজার কাছ থেকে সব চিঠি আসে? প্রহরী, আসে বই কি, দেখো একদিন তোমার নামেও চিঠি আসবে। অমর, আমার নামেও চিঠি আসবে? আমি তো ছেলে মানুষ। প্রহরী, ছেলে মানুষকে রাজা এতটুকু এতটুকু ছোট্ট ছোট্ট চিঠি লেখেন? অমর, বেশ হবে, আমি কবে চিঠি পাবো? আমাকেও তিনি চিঠি লিখবেন, তুমি কেমন করে জানলে? প্রহরী, তা নইলে তিনি ঠিক তোমার এই জানলাটার সামনেই অত বড় একটা সোনালি রঙের নিশান উড়িয়ে ডাকঘর খুলতে যাবেন কেন? ছেলেটাকে আমার বেশ ভালো লাগছে। প্রহরী নিজেকে বলছে আর কি। অমর, আচ্ছা রাজার কাছ থেকে আমার চিঠি এলে আমাকে কে এনে দেবে? প্রহরী, রাজার যে অনেক ডাকঘর করা আছে, দেখনি বুকে গোল গোল সোনার তকমা পরে তারা ঘুরে বেড়াচ্ছে? অমর, আচ্ছা কোথায় তারা ঘোরে? প্রহরী, ঘরে ঘরে দেশে দেশে। এর প্রশ্ন শুনলে হাসি পায়। অমর, ওটা আড়ালে বলছে, মানে ও যখন বলছে ঘরে ঘরে দেশে দেশে দিয়ে আড়ালে বলছে, এর প্রশ্ন শুনলেও আমার হাসি পাচ্ছে আর কি। অমর, বড় হলে আমি রাজার ডাকঘর করা হব? প্রহরী, হা 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 হা, ডাকঘর করা সে ভারী মস্ত কাজ। রোদ নেই, বৃষ্টি নেই, গরিব নেই, বড় মানুষ নেই, সকলের ঘরে ঘরে চিঠি বিলি করে বেড়ানো খুব মজার কাজ, সে খুব জবর কাজ। অমর, তুমি হাসছো কেন? আমার ওই কাজটাই সকলের চেয়ে ভালো লাগছে। না না, তোমার কাজও খুব ভালো। দুপুরবেলায় যখন রোদ্দুরে ঝাঁ ঝাঁ করে তখন ঘন্টা বাজে ঢং ঢং ঢং। আবার একদিন রাত্রে হঠাৎ বিছানায় জেগে উঠে দেখি ঘরের প্রদীপ নিভে গেছে, বাইরের কোন অন্ধকারের ভিতর দিয়ে ঘন্টা বাজছে ঢং ঢং ঢং। আচ্ছা প্রহরী, ওই যে মোড়ল আসছে, আমি এবার পালাই। ও যদি দেখতে পায় তোমার সঙ্গে গল্প করছি তাহলে মুশকিল বাঁধবে। অমল, কই মোড়ল, কই? প্রহরী, ওই যে অনেক দূরে, মাথায় একটা মস্ত গোল পাতার ছাতি। অমল, ওকে বুঝি রাজা মোড়ল করে দিয়েছে? প্রহরী, আরে না, ও আপনি মোড়লই করে। যে ওকে না মানতে চায় ও তার সঙ্গে দিনরাত এমনি লাগে যে ওকে সকলেই ভয় করে। কেবল সকলের সঙ্গে শত্রুতা করেই ও আপনার ব্যবসা চালায়। আজ তবে যাই, আমার কাজ কামাই হচ্ছে। আমি আবার কাল সকালে এসে তোমাকে সমস্ত শহরের খবর শুনিয়ে যাব। প্রস্থান। অমল, রাজার কাছ থেকে রোজ একটা করে চিঠি যদি পাই তাহলে বেশ হয়। এই জানলার কাছে বসে বসে পড়ি। কিন্তু আমি তো পড়তে জানি নে, কে পড়ে দেবে? পিসিমা তো রামায়ণ পড়ে। পিসিমা কি রাজার লেখা পড়তে পারে? কেউ যদি পড়তে না পারে জমিয়ে রেখে দেবো, আমি বড় হলে পড়ব। কিন্তু ডাকঘর করা যদি আমাকে না চেনে? মোড়ল মশাই, ও মোড়ল মশাই, একটা কথা শুনে যাও। মোড়লের প্রবেশ। মোড়ল, কে রে রাস্তার মধ্যে আমাকে ডাকাডাকি করে? কোথাকার বাঁদর এটা? অমল, তুমি মোড়ল মশাই, তোমাকে তো সবাই মানে। মোড়ল খুশি হয়ে, হ্যাঁ হ্যাঁ মানে বই কি, খুব মানে। অমল, রাজার ডাকঘর করা তোমার কথা শোনে? মোড়ল, না শুনে আর প্রাণ বাঁচে? বাস রে, সাধ্য কি? অমল, তুমি ডাকঘরকারকে বলে দেবে আমারই নাম অমল, আমি এই জানলার কাজটাতে বসে থাকি। মোড়ল, কেন বলো দেখি? অমল, আমার নামে যদি চিঠি আসে? মোড়ল, তোমার নামে চিঠি? তোমাকে কে চিঠি লিখবে? অমল, রাজা যদি চিঠি লেখে তাহলে? মোড়ল, হা 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 হা, এ ছেলেটা তো কম নয়। হা 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 হা, রাজা তোমাকে চিঠি লিখবে তা লিখবে বই কি, তুমি যে তার পরম বন্ধু, কদিন তোমার সঙ্গে দেখা না হলে রাজা শুকিয়ে যাচ্ছে, খবর পেয়েছি। আর বেশি দেরি নেই, চিঠি হয়তো আজই আসে কি কালই আসে। অমল, মোড়ল মশাই, তুমি অমন করে কথা করছো কেন? তুমি কি আমার উপর রাগ করেছ? কতটা সরল বুঝ। মোড়ল, বাস রে, তোমার উপর রাগ করবো? এত সাহস আমার? রাজার সঙ্গে তোমার চিঠি চলে। মাধব দত্তের ব্যাপারটা বুঝে দেখি হচ্ছে বেকার টেরা ভিলেন টাইপের লোক। তারপরে নিজের মনে মনে বলছে, মাধব দত্তের বড় বাড় হয়েছে দেখছি। মাধব দত্ত কি? ওর পিসেমশাই অমলের। 2 পয়সা জমিয়েছে কিনা, এখন তার ঘরে রাজা বাদশার কথা ছাড়া আর কথাই নেই। ও ভাবছে যে অমল যেহেতু রাজার কথা বলছে, সেহেতু তার মানে ওর ঘরেও রাজা টাজারই কথা হয়। আচ্ছা রোশো না, ওকে মজা দেখাচ্ছি। ওরে ছোড়া, বেশ শীঘ্রই যাতে রাজার চিঠি তোদের বাড়িতে আসে আমি তার বন্দোবস্ত করছি। অমল, না না, তোমাকে কিচ্ছু করতে হবে না। এটা জোর করেই বলেছে, অমল শুনতে পেয়েছে, কিন্তু কথাটা নিজের মতো করে বলছে। মোড়ল, কেন রে,
তোর খবর আমি রাজাকে জানিয়ে দেব, তিনি তাহলে আর দেরি করতে পারবেন না, তোমাদের খবর নেওয়ার জন্য এখনই পাইক পাঠিয়ে দেবেন। না, মাধব দত্তর ভারী আস্পর্ধা, রাজার কানে একবার উঠলে দুরস্ত হয়ে যাবে প্রস্থান। অমল, কে তুমি মলমল ঝলমল করতে করতে, কে তুমি কি কে, হ্যাঁ, কে তুমি মল ঝমঝম করতে, আচ্ছা মোড়লের প্রস্থান হলো অমল, কে তুমি মল ঝমঝম করতে করতে চলেছ, একটু দাঁড়াও না ভাই। বালিকার প্রবেশ। বালিকা, আমার কি দাঁড়াবার জো আছে, বেলা বয়ে যায় যে। অমল, তোমার দাঁড়াতে ইচ্ছে করে না? আমারও এখানে আর বসে থাকতে ইচ্ছে করে না। বালিকা, তোমাকে দেখে আমার মনে হচ্ছে যেন সকালবেলাকার তারা। তোমার কি হয়েছে বলো তো? অমল, জানি নে কী হয়েছে, কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে। বালিকা, আহা, তবে বেরিও না, কবিরাজের কথা মেনে চলতে হয়, দুরন্তপনা করতে নেই, তাহলে লোকে দুষ্টু বলবে। বাইরের দিকে তাকিয়ে তোমার মন ছটফট করেছে, আমি বরঞ্চ তোমার এই আধখানা জানলা বন্ধ করে দিই। অমর, না না, বন্ধ করো না, এখানে আমার আর সব বন্ধ, কেবল এইটুকুই খোলা। তুমি কে বলো না, আমি তো তোমাকে চিনি নে। বালিকা, আমি সুধা। অমল, সুধা? সুধা জানো না, আমি এখানকার মালিনীর মেয়ে। অমল, তুমি কি করো? সুধা, সাজি ভরে ফুল তুলে নিয়ে এসে মালা গাঁথি। এখন মালা তুলতে যাচ্ছি। অমল, এখন ফুল তুলতে যাচ্ছি। অমল, ফুল তুলতে চলেছ? তাই তোমার পা দুটি অমন খুশি হয়ে উঠেছে। যতই চলেছ মল বাজছে ঝম ঝম ঝম। আমি যদি তোমার সঙ্গে যেতে পারতুম, তাহলে উঁচু ডালে যেখানে দেখা যায় না, সেইখান থেকে আমি তোমাকে ফুল পেড়ে দিতাম। সুধা, তা বই কি, ফুলের খবর আমার চেয়ে তুমি নাকি বেশি জানো? অমল, জানি, আমি খুব জানি, আমি 7 ভাই চম্পার খবর জানি। আমার মনে হয় আমাকে যদি সবাই ছেড়ে দেয়, তাহলে আমি চলে যেতে পারি খুব ঘন বনের মধ্যে, যেখানে রাস্তা খুঁজে পাওয়া যায় না, সরু ডালের সব আগায়, যেখানে মনুয়া পাখি বসে বসে দোলা খায়, সেইখানে আমি চাপা হয়ে ফুটতে পারি। তুমি আমার পারুল দিদি হবে। সুধা, কি বুদ্ধি তোমার! পারুল দিদি আমি কি করে হব? আমি যে সুধা, আমি শশী মালিনীর মেয়ে, আমাকে রোজ এত মালা গাঁথতে হয়। আমি যদি তোমার মতো ওইখানে বসে থাকতে পারতুম, তাহলে কেমন মজার হতো। মানে উহার ওখানে কাজ করতে হচ্ছে ওই মেয়েকে ওই বয়সে, সেটাও তার মনে হচ্ছে। তখন বলছে, অমলের মতো বসে থাকতে পারলে ভালো হতো। অমল, তাহলে সমস্ত দিন কী করতে? সুধা, আমার বেনে বউ পুতুল আছে, তার বিয়ে দিতুম। আমার পুষ্যি মেনি আছে, তাকে নিয়ে যাই, বেলা বয়ে যাচ্ছে, দেরি হলে ফুল আর থাকবে না। অমল, আমার সঙ্গে আর একটু গল্প করো না, আমার খুব ভালো লাগছে। সুধা, আচ্ছা বেশ, তুমি দুষ্টুমি করো না, লক্ষ্মী ছেলে হয়ে এইখানে স্থির হয়ে বসে থাকো, আমি ফুল তুলে ফেরার পথে তোমার সঙ্গে গল্প করে যাব। অমল, আর আমাকে একটি ফুল দিয়ে যাবে? সুধা, ফুল অমনি কেমন করে দেবো, দাম দিতে হবে যে। অমল, আমি যখন বড় হব, তখন তোমাকে দাম দেব। আমি কাজ খুঁজতে চলে যাব ওই ঝর্ণা পার হয়ে, তখন তোমাকে দাম দিয়ে যাব। সুধা, আচ্ছা বেশ। অমল, তুমি তাহলে ফুল তুলে আসবে? সুধা, আসবো। অমল, আসবে? সুধা, আসবো। অমল, আমাকে ভুলে যাবে না, আমার নাম অমল, মনে থাকবে তোমার? সুধা, না, ভুলবো না, দেখো মনে থাকবে। এরপর ওই সুধার প্রস্থান, ছেলেদের দলের প্রবেশ, আর ওখানে সুধার প্রস্থান হয়েছিল। অমল, ভাই তোমাদের সব কোথায় যাচ্ছ ভাই? একবার একটুখানি এখানে দাঁড়াও না। ছেলেরা, আমরা খেলতে চলেছি। অমল, কি খেলবে তোমরা ভাই? ছেলেরা, আমরা চাষ খেলা খেলবো। প্রথম ছেলে, লাঠি দেখাইয়া, এই যে আমাদের লাঙল। দ্বিতীয়, আমরা দুজনে 2 গরু হব। অমল, সমস্ত দিন খেলবে? ছেলেরা, হ্যাঁ, সমস্ত দিন। অমল, তারপরে সন্ধ্যার সময় নদীর ধার দিয়ে দিয়ে বাড়ি ফিরে আসবে? ছেলেরা, হ্যাঁ, সন্ধ্যার সময় ফিরবো। অমল, আমার এই ঘরের সামনে দিয়ে ফিরো ভাই। ছেলেরা, তুমি বেরিয়ে এসো না, খেলবে চলো। অমল, কবিরাজ আমাকে বেরিয়ে যেতে মানা করেছে। ছেলেরা, কবিরাজের মানা তুমি শোনো বুঝি, চল ভাই চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। অমল, না ভাই, তোমরা আমার এই জানলার সামনে রাস্তায় দাঁড়িয়ে একটু খেলা করো, আমি একটু দেখি। ছেলেরা, এখানে কি নিয়ে খেলবো? অমল, এই যে আমার সব খেলনা পড়ে আছে, এই সব তোমরাই নাও ভাই, ঘরের ভিতরে একলা খেলতে ভালো লাগে না, এসব ধুলোয় ছড়ানো পড়েই থাকে, এ আমার কোনো কাজে লাগে না। ছেলেরা, বাহ বাহ বাহ, কী চমৎকার খেলনা, এই যে জাহাজ, এই যে জটাই বুড়ি, দেখছিস ভাই কেমন সুন্দর সেপাই, এই সব তুমি আমাদের দিয়ে দিলে, তোমার কষ্ট হচ্ছে না? অমল, না, কিচ্ছু কষ্ট হচ্ছে না, সব তোমাদের দিলুম। ছেলেরা, আর কিন্তু ফিরিয়ে দেবো না? অমল, না, ফিরিয়ে দিতে হবে না। ছেলেরা, কেউ তো বকবে না? অমল, কেউ না, কিন্তু রোজ সকালে তোমরা এই খেলনাগুলি নিয়ে আমার এই দরজার সামনে খানিকটা ধরে খেলো,
আবার এগুলো যখন পুরনো হয়ে যাবে আমি নতুন খেলনা আনিয়ে দেবো। ছেলেরা: বেশ ভাই, আমরা রোজ সকালে এখানে খেলে যাব। ও ভাই, সেপাইগুলো এখানে সব সাজা, আমরা লড়াই লড়াই খেলি। বন্দুক কোথায় পাই? ওই যে একটা মস্ত সরকাটি পড়ে আছে, ওইটা ভেঙে ভেঙে নিয়ে আমরা বন্দুক বানাই। কিন্তু ভাই, তুমি যে ঘুমিয়ে পড়ছো। অমল: মানে শরীর অসুস্থ, ধীরে ধীরে ঘুমে ঢলে পড়ছে। অমল: হ্যাঁ, আমার ভারী ঘুম পেয়ে আসছে, জানি না কেন আমার থেকে থেকে ঘুম পায়। অনেকক্ষণ বসে আছি আমি, আর বসে থাকতে পারছি না, আমার পিঠ ব্যথা করছে। ছেলেরা: এখন যে সবে 1 প্রহর বেলা, এখনই তোমার ঘুম পায় কেন? ওই শোনো, 1 প্রহরের ঘণ্টা বাজছে। অমল: হ্যাঁ, ওই যে বাজছে, ঢং ঢং ঢং, আমাকে ঘুমোতে যেতে ডাকছে। ছেলেরা: তবে আমরা এখন যাই, আবার কাল সকালে আসবো। অমল: যাওয়ার আগে তোমাদের একটা কথা জিজ্ঞেস করি ভাই, তোমরা তো সবাই থাকো, তোমরা ওই রাজার ডাকঘর বা ডাকঘর করাদের চেনো? ছেলেরা: হ্যাঁ হ্যাঁ, চিনি বই কি, খুব চিনি। অমল: কে তারা, নাম কি? ছেলেরা: একজন আছে বাদল হরকরা, একজন আছে শরৎ, আরও কত আছে। বুঝে দেখ, বাদল শরৎ স্বাভাবিকভাবে দুজনকার নাম। আরও স্বাভাবিকভাবে কি, ঈশ্বরের জিনিস দুটো। বাদল হচ্ছে বৃষ্টি, আর শরৎ হচ্ছে শরতের আকাশ, শরৎ। মানে বুঝতে পারছিস ভিতরের মিনিং আর কি। তারা কাদের বার্তা নিয়ে বেড়ায়? ভগবানের বার্তা। আচ্ছা। অমল: আচ্ছা, আমার নামে যদি চিঠি আসে, তারা কি আমাকে চিনতে পারবে? ছেলেরা: কেন পারবে না? চিঠিতে তোমার নাম থাকলেই তারা তোমাকে ঠিক চেনে নেবে। অমল: কাল সকালে যখন আসবে, তাদের একজনকে ডেকে এনো, আমায় চিনিয়ে দিও না। ছেলেরা: আচ্ছা, দেবো। আচ্ছা, এখানে বালক দলের প্রস্থান হবে। অমল শয্যাগত। অমল: পিসেমশাই, আজ আর আমার সেই জানলার কাছেও আমার সেই জানলার কাছেও যেতে পারবো না, কবিরাজ বারণ করেছে। মাধব দত্ত: হ্যাঁ বাবা, সেখানে রোজ রোজ বসে থেকেই তো তোমার ব্যামো বেড়ে গেছে। কারণ কবিরাজ আগেই বলে গেছে যে শরতের সব আলো বাতাস থেকে দূরে রাখতে হবে। এটা ভিতরের মিনিং আমি আগেই বলেছি যে শরতের প্রকৃতির মধ্যে মিশতে পারলে রোগ হয় না, প্রকৃতির মধ্যে থেকে না বেরিয়ে মানে দূরে থাকলেই বেশি রোগের সম্ভাবনা। যেমন যে শিশু ছোটোবেলায় যত ধরনের ধুলা বালি বাইরে খেলেছে, তার ইমিউনিটি সিস্টেম ততই ডেভেলপড হয়। আর যে শুধুমাত্র সে বলে না আওতার মধ্যে রেখে দিয়ে, সে কোনোদিনও খুব একটা ভালো বাড়তে পারে না। আর মাধব দত্ত: হ্যাঁ বাবা, সেখানে রোজ রোজ বসে থেকেই তো তোমার ব্যামো বেড়ে গেছে। অমল: না পিসেমশাই, না, আমার ব্যামোর কথা আমি কিছুই জানি না, কিন্তু সেখানে থাকলে আমি খুব ভালো থাকি। মাধব দত্ত: সেখানে বসে বসে তুমি এই শহরের যত রাজ্যের ছেলে বুড়ো সকলের সঙ্গে ভাব করে নিয়েছো। আমার দরজার কাছে রোজ যেন একটা মস্ত মেলা বসে যায়, এতেই কি কখনো শরীর টেকে? দেখো দেখি, আজ তোমার মুখখানা কীরকম ফ্যাকাশে হয়ে গেছে। অমল: পিসেমশাই, আমার সেই ফকির হয়তো আজ আমাকে জানলার কাছে না দেখতে পেয়ে চলে যাবে। মাধব দত্ত: তোমার আবার ফকির কে? অমল: সেই যে রোজ আমার কাছে এসে নানা দেশ বিদেশের কথা বলে যায়, শুনতে আমার ভারী ভালো লাগে। মাধব দত্ত: কই, আমি তো কোনো ফকিরকে জানি নে। অমল: এই ঠিক তার আসবার সময় হয়েছে, তোমার পায়ে পড়ি, তুমি তাকে একবার বলে এসো না যে সে যেন আমার ঘরে এসে একবার বসে। ফকির বেশে ঠাকুরদার প্রবেশ। একটু আগে ঠাকুরদাকে পেয়েছি, বাচ্চাদের সঙ্গে খুব ভালো মেশে দেখে, সেই হচ্ছে ফকির। অমল: এই যে ফকির, এসো আমার বিছানায় এসে বসো। অমল কিন্তু ওকে ফকির হিসাবেই জানে, অমল কিন্তু জানে না যে ও ঠাকুরদা বটে। তার আগে ঠাকুরদার সঙ্গে পরিচয় ছিল না। ভেবে দেখ, ঠাকুরদা এসে যখন ঘরে বলছে, তখনই মাধব দত্ত বলছে যে তাহলে, তখন ঠাকুরদা বলছে আমার সঙ্গে পরিচয় করতে হতো। তার মানে দুজনকে পরিচয় ছিল না। মাধব দত্ত: এ যে ঠাকুরদা চোখ ঠারিয়া, আমি ফকির মানে বলতে যাচ্ছিল যে, তখন বলছে না বলো না। মাধব দত্ত: তুমি যে কি নও তা তো ভেবে পাইনে। অমল: এবারে তুমি কোথা গিয়েছিলে ফকির? ফকির: আমি ক্রঞ্চদ্বীপে গিয়েছিলাম, সেখান থেকে এই মাত্র আসছি। মাধব দত্ত: ক্রঞ্চদ্বীপে? ফকির: এতে আশ্চর্য হও কেন? তোমাদের মতো আমাকে পেয়েছো? আমার তো যেতে কোনো খরচ নেই, আমি যেখানে খুশি যেতে পারি। অমল হাততালি দিয়া: তোমার ভারী মজা, আমি যখন ভালো হব তখন তুমি আমাকে চেলা করে নেবে বলেছিলে, মনে আছে ফকির? ঠাকুরদা: খুব মনে আছে, বেড়াবার এমন সব মন্ত্র শিখিয়ে দেব যে সমুদ্র পাহাড়ে অরণ্যে কোথাও কিছুতে বাধা দিতে পারবে না। মাধব দত্ত: এসব কি পাগলের মতো কথা হচ্ছে তোমাদের? ঠাকুরদা: বাবা অমল, পাহাড় পর্বত সমুদ্রকে ভয় করি নে, কিন্তু তোমার এই পিসেটির সঙ্গে যদি আবার কবিরাজ এসে জোটেন, তাহলে আমার মন্ত্রকে হার মানতে হবে।
অমল, না না পিসেমশাই, তুমি কবিরাজকে কিছু বলো না, এখন আমি এইখানেই শুয়ে থাকবো, কিচ্ছু করব না, কিন্তু যেদিন আমি ভালো হব সেই দিন আমি ফকিরের মন্ত্র নিয়ে চলে যাব, নদী পাহাড় সমুদ্রে আমাকে আর ধরে রাখতে পারবে না। মাধব দত্ত, ছি বাবা, কেবলই অমন যাই যাই করতে নেই, শুনলে আমার মন কেমন খারাপ হয়ে যায়। অমল, ক্রঞ্চদ্বীপ কীরকম দ্বীপ আমাকে বলো না ফকির। ঠাকুরদা, সে ভারী আশ্চর্য জায়গা, সে পাখিদের দেশ, সেখানে মানুষ নেই, তারা কথা কয় না, চলে না, তারা গান গায় আর ওড়ে। অমল, বাহ, কি চমৎকার! সমুদ্রের ধারে ঠাকুরদা, সমুদ্র ধারে বই কি? অমল, সব নীল রঙের পাহাড় আছে ঠাকুরদা, নীল পাহাড়েই তো তাদের বাসা। সন্ধ্যের সময় সেই পাহাড়ের উপর সূর্যাস্তের আলো এসে পড়ে, আর ঝাঁকে ঝাঁকে সবুজ রঙের পাখি তাদের বাসায় ফিরে আসতে থাকে। সে আকাশের রঙে, পাখির রঙে, পাহাড়ের রঙে সে এক কাণ্ড হয়ে ওঠে। অমল, পাহাড়ে ঝর্ণা আছে ঠাকুরদা? বিলক্ষণ, ঝর্ণা না থাকলে কি চলে, একেবারে হিরে গলিয়ে ঢেলে দিচ্ছে, আর তার কি নৃত্য, নুড়িগুলোকে ঠুং ঠাং করে বাজতে কেবলই কলকল ঝরঝর করতে করতে ঝর্ণাটি সমুদ্রের দিকে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ছে। কোনো কবিরাজের বাবার সাধ্য নেই তাকে একদণ্ড কোথাও আটকে রাখে। পাখিগুলো আমাকে নিতান্ত তুচ্ছ একটা মানুষ বলে যদি একঘরে করে না রাখতো, তাহলে ওই ঝর্ণার ধারে তাদের হাজার হাজার বাসার একপাশে বাসা বেঁধে সমুদ্রের ঢেউ দেখে দেখে সমস্ত দিনটা কাটিয়ে দিতাম। কথার মধ্যে ধরেন বলছে, পাখিগুলো আমাকে ওখানে একঘরে করতে, কীভাবে যে এই মানুষ বটে, এর সঙ্গে তো মিশবো না, যদি না আমাকে পাখিগুলো মেনে নিতেন আমি ওদের পাশে বাসা বাঁধে বসে দেখতাম। আচ্ছা অমল, আমি যদি পাখি হতুম তাহলে ঠাকুরদা, তাহলে একটা ভারী মুশকিল হতো। শুনলাম তুমি নাকি দইওয়ালাকে বলে রেখেছো বড় হলে তুমি দই বিক্রি করবে। পাখিদের মধ্যে তোমার দইয়ের ব্যবসাটা বেশ জমতো না, বোধ হয় ওতে তোমার কিছু লোকসানই হতো। মাধব দত্ত, আর তো আমার চললো না, আমাকে শুদ্ধ তোমরা খেপিয়ে দেবে দেখছি, আমি মাধব দত্ত ব্যবসায়ী লোক, ওইখানে এসে এই কনভারসেশনের মধ্যে আর বলছে আমার আর চললো না, তোমরা আমাকেও খেপে দিবে, আমি চললাম। অমল, পিসেমশাই, আমার দইওয়ালা এসে চলে গেছে। মাধব দত্ত, গেছে বই কি, তোমার ওই শখের ফকিরের তল্পি বইয়ে ক্রঞ্চদ্বীপের পাখির বাসায় উড়ে বেড়ালে তার তো পেট চলে না। সে তোমার জন্য এক ভাঁড় দই রেখে গেছে, বলে গেছে তাদের গ্রামে তার বঞ্ঝির বিয়ে, তাই সে কলমি পাড়ায় বাসির ফরমাস দিতে যাচ্ছে, তাই বড় ব্যস্ত আছে। অমল, সে যে বলেছিল আমার সঙ্গে তার ছোট বঞ্ঝিটির বিয়ে দেবে। ঠাকুরদা, তবে তো বড় মুশকিল দেখছি। অমল, বলেছিল সে আমার টুকটুকে বউ হবে, তার নাকে নোলক, তার লাল ডুরে শাড়ি, সে সকাল বেলা নিজের হাতে কালো গরুর দুধ দুইয়ে নতুন মাটির ভাঁড়ে আমাকে ফেনা শুদ্ধ দুধ খাওয়াবে, আর সন্ধ্যের সময় গোয়াল ঘরের প্রদীপ দেখিয়ে এসে আমার কাছে বসে 7 ভাই চম্পার গল্প করবে। ঠাকুরদা, বাহ বাহ, খাসা বউ তো। আমি যে ফকির মানুষ, আমারই লোভ হয়, তা বাবা ভয় নেই, এবারকার মতো বিয়ে দিক না, আমি তোমাকে বলছি, তোমার দরকার হলে কোনোদিন ওর ঘরে বঞ্ঝির অভাব হবে না। মাধব দত্ত, যাও আর তো পারা যায় না। অমল, ফকির পিসেমশাই তো গিয়েছেন, এইবার আমাকে চুপি চুপি বলো না, ডাকঘরে কি আমার নামে রাজার চিঠি এসেছে? ঠাকুরদা, শুনেছি তো তার চিঠি রওনা হয়ে বেরিয়েছে, সে চিঠি এখন পথে আছে। অমল, পথে? কোন পথে? সেই যে বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেলে অনেক দূরে দেখা যায় সেই ঘন বনের পথে। ঠাকুরদা, তবে তো তুমি সব জানো দেখছি, সেই পথেই তো। অমল, আমি তো সব জানি ফকির। ঠাকুরদা, মানে ব্যাপারটা দেখ, মানে একটা তো আমি আগের দিনও একটা লাইন বলেছিলাম, এজ ইজ জাস্ট এ নাম্বার, আরেকটা জিনিস বলেছিলাম, তুই হ্যাপিনেস ইজ এ প্র্যাকটিস। মানে অমল কিন্তু ওই বিছানা সহ্য হয়ে ও কোথাও যায় না, কিন্তু ওর কল্প জগতেও সব জায়গাতেই ঘুরে বেড়ায়, তাই বলছে আমি সব জানি ফকির। ঠাকুরদা, তাই তো মানে এই লাইনটার ব্যাখ্যা হবে। কিছুদিন আগে অমল বলেছিল যে আমি তো পড়াশোনা জানি না, তাই জানি না, কিন্তু অ্যাকচুয়ালি জানা কি পুঁথিগত জানাটাই আসল জানা। ভেবে দেখ, তুই যদি তোর কিছু, আমি তোদেরকে বলিনি, অন্য ব্যাচে বলেছি, কোনো সময় পিকনিক গেছি, পিকনিক যেয়ে আমি অধিকাংশ লোককে দেখেছি সেলফি তুলে ভর্তি করতে, সেই মুখগুলোকে সেলফি তুলছু, সেই ফোন, সেই ক্যামেরা, ব্যাকগ্রাউন্ড আবার মাঝে মাঝে ব্লারও থাকে, মানে তুই ব্যাকগ্রাউন্ডে তুলছিস সেটাও লয়, একদম অ্যাপারচারকে মাইনাস, মানে একদম পয়েন্টে এনে পর ওটাকে
ব্লার করে তুই চলিস, মানে ওখানে বুঝতে পারছিস কতটা আমরা মানে কতটা আমরা কী বলবো ওইটাকে ইলিউশনে আছি। ওই জায়গায় যেয়ে কী করা উচিত, ওই জায়গায় যেয়ে ছবি একটা দুটো তুলে নিলি, দিয়ে বসে পর জায়গাটার মধ্যে থাকা উচিত। কিন্তু আমরা ফোন নিয়ে সেই জায়গাটার মধ্যে থাকি না। ভেবে দেখবি আমরা কোথাও ট্রাভেল করছি, ট্রাভেলটা উপভোগ করি না, অর্ধেক সময় মোবাইলে হেডফোন লাগানো থাকে, সেই ট্রাভেলের শব্দটাও তো একটা শব্দ। হ্যাঁ, আমার মতো প্রতিদিন রেল জার্নি হলে তুই হেডফোন মাঝে ঢুকে দেবো, কারণ প্রতিদিন জিনিসটা শুনবি, কিন্তু আমার মানে ওইটাও বিরাট লাগে অনেক সময়। আচ্ছা অমল, আমি সব জানি ঠাকুরদা, তাই তো দেখতে পাচ্ছি। কেমন করে জানলে অমল? তা আমি জানি নে, আমি যেন চোখের সামনে দেখতে পাই, মনে হয় যেন আমি অনেকবার দেখেছি, সে অনেক দিন আগে, কতদিন তা মনে পড়ে না। বলবো, আমি দেখতে পাচ্ছি রাজার ডাক হরকরা পাহাড়ের উপর থেকে একলা কেবলই নেমে আসে, বাঁ হাতে তার লণ্ঠন, কাঁধে তার চিঠির থলি। কতদিন কত রাত ধরে সে কেবলই নেমে আসছে, পাহাড়ের পায়ের কাছে ঝর্নার পথে, যেখানে ফুরিয়েছে সেখানে বাঁকা নদীর পথ ধরে সে কেবলই চলে আসছে। নদীর ধারে জোয়ারির ক্ষেত, তারই সরু গলির ভিতর দিয়ে দিয়ে সে কেবলই আসছে। তারপরে আখের ক্ষেত, সেই আখের ক্ষেতের পাশ দিয়ে উঁচু আল চলে গিয়েছে, সেই আলের উপর দিয়ে সে কেবলই চলে আসছে। রাত দিন একলাটি চলে আসছে। ক্ষেতের মধ্যে ঝিঝি পোকা ডাকছে, নদীর ধারে একটিও মানুষ নেই, কেবল কাদা খোঁচা লেজ ঝুলিয়ে দুলিয়ে বেড়াচ্ছে। আমি সমস্ত দেখতে পাচ্ছি, যতই সে আসছে দেখছি, আমার বুকের ভিতরে ভারী খুশি হয়ে উঠছে। ঠাকুরদা, অমন নবীন চোখ তো আমার নেই, তবু তোমার দেখার সঙ্গে সঙ্গে আমিও দেখতে পাচ্ছি। অমল, আচ্ছা ফকির, যার ডাকঘর, তুমি সেই রাজাকে জানো? ঠাকুরদা, জানি বই কি, আমি যে তার কাছে রোজ ভিক্ষা নিতে যাই। অমল, সে তো বেশ, আমি ভালো হয়ে উঠলে আমিও তার কাছে ভিক্ষা নিতে যাবো, পারবো না যেতে? ঠাকুরদা, বাবা, তোমার আর ভিক্ষার দরকার হবে না, তিনি তোমাকে যা দেবেন অমনিই দিয়ে দেবেন। অমল, না না, আমি তার দরজার সামনে পথের ধারে দাঁড়িয়ে জয় হোক বলে ভিক্ষা চাইবো, আমি খঞ্জনি বাজিয়ে নাচবো, তা সে বেশ হবে না? বুঝে দেখ, ইনার মিনিংয়ের কথা আমি আগেও বলেছি, ইনার মিনিংয়ের কথা বুঝতে পারছিস? বলছি ভগবান তোমাকে এমনিতেই, রাজাকে ধর, কিং অফ অল কিংস আমি বলছি, সব রাজার রাজা, সে তোকে এমনি সব দিয়ে দিবে, কিন্তু তার কর্মযোগ কী বলছে, না আমি কিন্তু সেই কাজ করে, আমি ঈশ্বরের ভক্তি করে পরেই নেবো। অমল, আমি বলবো আমাকে সরি ঠাকুরদা, সে খুব ভালো হবে। তোমাকে সঙ্গে নিয়ে গেলে আমারও পেট ভরে ভিক্ষা মিলবে। তুমি কি ভিক্ষা চাইবে? অমল, আমি বলবো আমাকে তোমার ডাক হরকরা করে দাও, আমি অমনি লণ্ঠন হাতে ঘরে ঘরে তোমার চিঠি বিলি করে বেড়াবো। জানো ফকির, আমাকে একজন বলেছে আমি ভালো হয়ে উঠলে সে আমাকে ভিক্ষা করতে শেখাবে, আমি তার সঙ্গে যেখানে খুশি ভিক্ষা করে বেড়াবো। ঠাকুরদা, কে বলো দেখি? অমল, ছিদাম। ঠাকুরদা, কোন ছিদাম? অমল, সেই যে অন্ধখোড়া, সে রোজ আমার জানলার কাছে আসে, ঠিক আমার মতো একজন ছেলে, তাকে চাকার গাড়িতে করে ঠেলে ঠেলে নিয়ে বেড়ায়। আমি তাকে বলেছি আমি ভালো হয়ে উঠলে তাকে ঠেলে ঠেলে নিয়ে বেড়াবো। ঠাকুরদা, সে তো বেশ মজা হবে দেখছি। অমল, সেই আমাকে বলেছে কেমন করে ভিক্ষা করতে হয় আমাকে শিখিয়ে দেবে। পিসেমশাইকে আমি বলি ওকে ভিক্ষা দিতে, তিনি বলেন ও মিথ্যা কানা, মিথ্যা খোঁড়া। আচ্ছা, ও যে মিথ্যা কানাই হলো, কিন্তু চোখে দেখতে পায় না, সেটা তো সত্যি। ঠাকুরদা, ঠিক বলেছো বাবা, ওর মধ্যে সত্যি হচ্ছে ওইটুকু যে ও চোখে দেখতে পায় না। তা ওকে কানা বলো আর নাই বলো, তা ও ভিক্ষা পায়। তবে তোমার কাছে বসে থাকে কি করতে? এটার ভিতরের মিনিং যাবি? কোথাও কোনো ব্যাখ্যা, কোনো সহায়িকাতে আমার মনে হয় না এই ধরনের ব্যাখ্যাগুলো থাকবে। শোন, আমার নিজের অনুভব ব্যাখ্যা যেটা তোদেরকে বলছি। ও কানার অভিনয় করছে, কানালয় ভিক্ষা পাওয়ার জন্য, ও খোড়ার অভিনয় করছে, খোড়ালয় ভিক্ষা পাওয়ার জন্যে। তাহলে অ্যাকচুয়ালি কী বটে ও? অ্যাকচুয়ালি তো কানা জীবনটাকেই অনুভব করতে পারছে না, মিথ্যাতেই কাটিয়ে দিচ্ছে। বুঝতে পারছি ভিতরটা জিনিসটা কি? তোকে আমি ধরতে পারলাম না, তুই একটা অভিনয় করে আমাকে বের করে দিলি, কিন্তু অ্যাকচুয়ালি তো ঠকালি নিজেকে আধ্যাত্মিকতার দিক দিয়ে। এই জন্য জিনিসটা বলছি, ঠাকুরদার কথাটা শোন। ওর মধ্যে সত্যি হচ্ছে ওইটুকু যে ও দেখতে পায় না। দেখ অমল, ওকে যে আমি শোনাই কোথায় কি আছে, বেচারা দেখতে পায় না। তুমি যে সব দেশের কথা আমাকে বলো, সেসব আমি ওকে শুনিয়ে দিই। তুমি সেদিন আমাকে সেই যে হালকা দেশের কথা বলেছিলে, যেখানে কোনো জিনিসের কোনো ভার নেই, যেখানে একটু লাভ দিলেই আমি অমনি পাহাড় ডিঙিয়ে চলে যাওয়া যায়, সেই হালকা দেশের কথা শুনেও ভারী খুশি হয়ে উঠেছিল। আচ্ছা ফকির, সে দেশে কোন দিক দিয়ে যাওয়া যায়? ঠাকুরদা, ভিতরের দিক দিয়ে সে একটা রাস্তা আছে, সে হয়তো খুঁজে পাওয়া শক্ত, মানে
ইনার ইনার মনের ভিতর দিয়ে। আর খরা কেন খুশি হয়েছিল ওই জায়গাতে, কারণ তাকে তো সেখানে ভারই লাগবে কি নাই, গ্র্যাভিটেশন আছে বলেই তো ওর চলতে ফিরতে অসুবিধা হয় না, তো এমনি করে ঝাঁপাবে উঠবে। এটা ওই অ্যাঙ্গেল থেকে, ওর অ্যাঙ্গেল থেকে অমল তো সহজ সরলভাবেই সব কিছু ভাবছে। তাই অমল, ও বেচারা যে অন্ধ, ও হয়তো দেখতেই পাবে না। আচ্ছা, ঠাকুর তো বলছে ভিতরের দিক দিয়ে সে একটা রাস্তা আছে, সে হয়তো খুঁজে পাওয়া শক্ত। অমল, ও বেচারা যে অন্ধ, ও হয়তো দেখতেই পাবে না, ওকে কেবল ভিক্ষায় করে বেড়াতে হবে, তাই নিয়ে ও দুঃখ করছিল। আমি ওকে বলছিলাম ভিক্ষা করতে গিয়ে তুমি যে কত বেড়াতে পাও, সবই তো সে সবাই তো সে পায় না। ঠাকুরদা, বাবা ঘরে বসে থাকলেই বা এত কিসের দুঃখ? অমল, না না দুঃখ নেই। প্রথমে যখন আমাকে ঘরের মধ্যে বসিয়ে রেখে দিয়েছিল, আমার মনে হয়েছিল যেন দিন ফুরাচ্ছে না। আমাদের রাজার ডাকঘর দেখে অবধি এখন আমার রোজই ভালো লাগে, এই ঘরের মধ্যে বসে বসেই ভালো লাগে। একদিন আমার চিঠি এসে পৌঁছাবে, সে কথা মনে করলে আমি খুব খুশি হয়ে চুপ করে বসে থাকতে পারি, কিন্তু রাজার চিঠিতে কি যে লেখা থাকবে তা তো জানি নে। ঠাকুরদা, তা নাই জানলে তোমার নামটি তো লেখা থাকবে, তাহলেই হলো। মাধব দত্তের প্রবেশ। মাধব দত্ত, তোমরা দুজনে মিলে কি ফেসাদ বাঁধিয়ে বসে আছো বলো দেখি? ঠাকুরদা, কেন হয়েছে কি? মাধব দত্ত, শুনছি তোমরা নাকি রটিয়েছ রাজা তোমাদেরই চিঠি লিখবেন বলে ডাকঘর বসিয়েছেন। ঠাকুরদা, তাতে হয়েছে কি? মাধব দত্ত, আমাদের পঞ্চানন মোড়ল সেই কথাটি রাজার কাছে লাগিয়ে বেনামি চিঠি লিখে দিয়েছে। ঠাকুরদা, ঠাকুরদা বলছে সকল কথাই রাজার কানে ওঠে, সে কি আমরা জানি নে? মাধব দত্ত, তবে সামলে চলো না কেন? রাজা বাদশার নাম করে অমন যা তা কথা মুখে আনো কেন? তোমরা যে আমাকে শুদ্ধ মুশকিলে ফেলবে। অমল, ফকির, রাজা কি রাগ করবে? ঠাকুরদা, অমনি বললেই হলো রাগ করবে? কেমন রাগ করে দেখি না। আমার মতো ফকির আর তোমার মতো ছেলের উপর রাগ করে সে কেমন রাজাগিরি ফলায় তা দেখা যাবে। অমল, এখানে কোন ভাব বল দেখি? প্রেম, ভক্তি, ভালোবাসা যেখানে আছে সেখানে সেটা সব কিছুর ঊর্ধ্বে, সেখানে তোর ভুল হলো সেটা ভুল, অন্যায় নয়। বুঝতে পেরেছিস জিনিসটা কি? এটা বলি। অমল, দেখো ফকির, আজ সকালবেলা থেকে আমার চোখের উপর থেকে থেকে অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে যেন স্বপ্ন, মনে হচ্ছে সব যেন স্বপ্ন। একেবারে চুপ করে থাকতে ইচ্ছে করছে, কথা কইতে আর ইচ্ছে করছে না। রাজার চিঠি কি আসবে না? এখনই এই ঘর যদি সব মিলিয়ে যায়, যদি। ঠাকুরদা অমলকে বাতাস করিতে করিতে, আসবে চিঠি, আজই আসবে। কবিরাজের প্রবেশ। কবিরাজ, আজ কেমন ঠেকছে? অমল, কবিরাজ মশাই, আমার খুব ভালো বোধ হচ্ছে, মনে হচ্ছে যেন সব বেদনা চলে গেছে। কবিরাজ জনান্তিকে মাধব দত্তের প্রতি, ওই হাসিটি তো ভালো ঠেকছে না, ওই যে বলছে খুব ভালো বোধ হচ্ছে, ওইটাই হলো খারাপ লক্ষণ। আমাদের চক্রধর দত্ত বলেছেন। মাধব দত্ত, দোহাই কবিরাজ মশাই, চক্রধর দত্তের কথা রেখে দিন, এখন বলুন ব্যাপারখানা কি? কবিরাজ, বোধ হচ্ছে আর ধরে রাখা যাবে না। আমি তো নিষেধ করে গিয়েছিলাম, কিন্তু বোধ হচ্ছে বাইরের হাওয়া লেগেছে। মাধব দত্ত, না কবিরাজ মশাই, আমি ওকে খুব করেই চারিদিক থেকে সামলে রেখেছি, ওকে বাইরে যেতে দিনে দরজা তো প্রায় বন্ধ রাখি। কবিরাজ, হঠাৎ আজ একটা কেমন হাওয়া দিয়েছে, আমি দেখে এলুম তোমাদের সদর দরজার ভিতর দিয়ে হু হু করে হাওয়া বইছে। ওইটা একেবারেই ভালো নয়, ওই দরজাটা বেশ ভালো করে তালা চাবি বন্ধ করে দাও, না হয় দিন 2-3 তোমাদের এখানে লোক আনাগোনা বন্ধই থাক না। যদি কেউ এসে পড়ে, খিড়কি দরজা আছে, ওই জানলা দিয়ে সূর্যাস্তের আভাসটা আসছে, ওটাও বন্ধ করে দাও, ওতে রোগীকে বড় জাগিয়ে রেখে দেয়। মাধব দত্ত, অমল চোখ বুজে রয়েছে, বোধ হয় ঘুমাচ্ছে, ওর মুখ দেখে মনে হয় যেন কবিরাজ মশাই যে আপনার নয় তাকে ঘরে আনলুম, তাকে ভালোবাসলুম, এখন বুঝি আর তাকে রাখতে পারবো না। কবিরাজ, ও কি, তোমার ঘরে যে মোড়ল আসছে, এ কি উৎপাত! আমি আসি ভাই, কিন্তু তুমি যাও এখনই ভালো করে দরজাটা বন্ধ করে দাও, আমি বাড়ি গিয়েই একটা 20 বড়ি পাঠিয়ে দিচ্ছি, সেইটে খাইয়ে দেখো। 20 বড়ি কোথায়, না ওষুধের কথাই বলতে চাইছি, মানে তিতা বড়ি বাইরের যদি রাখবার হয় তো সেইটাই টেনে রাখতে পারবে। মাধব দত্ত কবিরাজের প্রবেশ, মোড়লের প্রবেশ, সরি, মাধব দত্ত কবিরাজের প্রস্থান, মোড়লের প্রবেশ। মোড়ল, কী রে ছোড়া? ঠাকুরদা তাড়াতাড়ি উঠিয়ে দাঁড়ায়, আরে চুপ চুপ। অমল, না ফকির, তুমি ভাবছো আমি ঘুমোচ্ছি? আমি ঘুমোইনি, আমি সব শুনছি, আমি যেন অনেক দূরের কথাও শুনতে পাচ্ছি। আমার মনে হচ্ছে আমার মা, আমার বাবা যেন শিয়রের কাছে কথা করছেন। মাধব দত্তের প্রবেশ। মোড়ল, ও হে মাধব দত্ত, আজকাল তোমাদের যে খুব বড় বড় লোকের সঙ্গে সম্বন্ধ। মাধব দত্ত, বলেন কি মোড়ল মশাই, এসব পরিহাস করবেন না, আমরা নিতান্তই সামান্য লোক। মোড়ল,
তোমাদের ওই ছেলেটি যে রাজার চিঠির জন্য অপেক্ষা করে আছে মাধব দত্ত, ও ছেলে মানুষ, ও পাগল, ওর কথা কি ধরতে আছে? মোড়ল: না না, এতে আর আশ্চর্য কি, তোমাদের মতো এমন যোগ্য ঘর রাজা পাবেন কোথায়? সেই জন্যই দেখছো না, ঠিক তোমাদের জানলার সামনেই রাজার নতুন ডাকঘর বসেছে। ওরে ছড়া, তোর নামে রাজার চিঠি এসেছে যে। অমল চমকিয়ে ওঠে: সত্যি? মোড়ল: এ কি সত্য না হয়ে যায়? তোমার সঙ্গে রাজার বন্ধুত্ব, একখানা অক্ষরশূন্য কাগজ দিয়া, হা 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 হা, এই যে তার চিঠি। অমল: আমাকে ঠাট্টা করো না ফকির, ফকির তুমি বলো না, এই কি সত্যিই তার চিঠি? ঠাকুরদা: হ্যাঁ বাবা, আমি ফকির, তোমাকে বলছি এ সত্য তার চিঠি। ও মোড়ল একটা ফাঁকা চিঠি নিয়ে চলে আসছে, ভাবছি একে আমি ইয়ে করবো, মানে ব্যঙ্গ করছে, মোড়ল চোর চলে যাবে। তখন ঠাকুরদা কিন্তু কি বলছে, হ্যাঁ এটা সত্যিই রাজার চিঠি। আচ্ছা, অমল: আমাকে ঠাট্টা করো না ফকির, ফকির তুমি বলো না, এ কি সত্যিই তার চিঠি? ঠাকুরদা: হ্যাঁ বাবা, আমি ফকির, তোমাকে বলছি এই সত্য তাঁর চিঠি। অমল: কিন্তু আমি যে এতে কিছুই দেখতে পাচ্ছি না, আমার চোখে আজ সব সাদা হয়ে গেছে। মোড়ল মশাই, বলে দাও না এই চিঠিতে কি লেখা আছে? মোড়ল: রাজা লিখছেন, আমি আজকালের মধ্যেই তোমাদের বাড়ি যাচ্ছি, আমার জন্য তোমাদের মুড়ি মুড়কির ভোগ তৈরি করে রেখো। রাজভবন আর আমার এক দণ্ড ভালো লাগছে না। হা হা হা। মাধবদত্ত হাত জোড় করিয়া: মোড়ল মশাই, দোহাই আপনার, এসব কথা নিয়ে পরিহাস করবেন না। ঠাকুরদা: পরিহাস? কিসের পরিহাস? পরিহাস করেন এমন সাধ্য আছে ওর? মাধব: আরে ঠাকুরদা, তুমিও খেপে গেলে নাকি? সরি, মাধবদত্ত বলছে: আরে ঠাকুরদা, তুমিও খেপে গেলে নাকি? ঠাকুরদা: হ্যাঁ, আমি খেপেছি, তাই আজ এই সাদা কাগজে অক্ষর দেখতে পাচ্ছি। রাজা লিখেছেন তিনি স্বয়ং অমলকে দেখতে আসছেন, তিনি তার কবিরাজকেও সঙ্গে করে আনছেন। অমল: ফকির? ওই যে ফকির, তার বাজনা বাজছে, শুনতে পাচ্ছ না? মোড়ল: হা 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 হা, উনি আরও একটু না খেপলে তো শুনতে পাবেন না। অমল: মোড়ল মশাই, আমি মনে করতুম তুমি আমার উপর রাগ করেছো, তুমি আমাকে ভালোবাসো না, তুমি যে সত্যিই রাজার চিঠি আনবে এ আমি মনে করিনি। দাও আমাকে তোমার পায়ের ধুলো দাও। মোড়ল: না, এ ছেলেটার ভক্তি শ্রদ্ধা আছে, বুদ্ধি নেই বটে, কিন্তু মনটা ভালো। অমল: এতক্ষণে 4 প্রহর হয়ে গেছে বোধ হয়, ওই যে ঢং 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 ঢং, সন্ধ্যা তারা কি উঠেছে ফকির? আমি কেন দেখতে পাচ্ছি না? ঠাকুরদা: ওরা যে জানলা বন্ধ করে দিয়েছে, আমি খুলে দিচ্ছি, বাহিরে দ্বারে আঘাত। মাধবদত্ত: ও কি ও কি উৎপাত? বাহির হইতে খোলোদ্বার। মাধবদত্ত: কে তোমরা? বাহির হইতে খোলোদ্বার। মাধবদত্ত: মোড়ল মশাই, এ তো ডাকাত নয়। মোড়ল: কে রে? আমি পঞ্চানন মোড়ল, তোদের মনে ভয় নেই নাকি? দেখো একবার, শব্দ থেমেছে, পঞ্চাননের আওয়াজ পেলে আর রক্ষা নেই, যত বড় ডাকাতেই হোক না। মাধবদত্ত জানলা দিয়ে মুখ বাড়াইয়া: দ্বার যে ভেঙে ফেলেছে, আর তাই আর শব্দ নেই। রাজদূতের প্রবেশ। রাজদূত: মহারাজ আজ রাত্রে আসবেন। মোড়ল: কি সর্বনাশ! অমল: কত রাত্রে দূত? কত রাত্রে? দূত: আজ 2 প্রহর রাত্রে। অমল: তখন আমার বন্ধু প্রহরী নগরের সিংহদ্বারে ঘণ্টা বাজাবে, ঢং 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 ঢং। তখন? দূত: হ্যাঁ, তখন রাজা তার বালক বন্ধুটিকে দেখবার জন্য তাঁর সকলের চেয়ে বড় কবিরাজকে পাঠিয়েছেন। রাজকবিরাজের প্রবেশ। রাজকবিরাজ: এ কি, চারিদিকে সমস্তই যে বন্ধ, খুলে দাও, খুলে দাও, যত দ্বার জানলা আছে সব খুলে দাও। অমলের গায়ে হাত দিয়া: বাবা কেমন বোধ করছে? অমল: খুব ভালো কবিরাজ মশাই, আমার আর কোনো অসুখ নেই, কোনো বেদনা নেই। সব খুলে দিয়েছ, সব তারাগুলি দেখতে পাচ্ছি, অন্ধকারের ওপারকার সব তারা। রাজকবিরাজ: অর্ধরাত্রে যখন রাজা আসবেন, তখন তুমি বিছানা ছেড়ে উঠে তাঁর সঙ্গে বেরিয়ে যেতে পারবে? অমল: পারবো, আমি পারবো, বেরোতে পারলে আমি বাঁচি। আমি রাজাকে বলবো, এই অন্ধকার আকাশের ধ্রুবতারাটিকে দেখিয়ে দাও, আমি সে তারা বোধ হয় কতবার দেখেছি, কিন্তু সে যে কোনটা সে তো আমি চিনি নে। রাজকবিরাজ: তিনি সব চিনিয়ে দেবেন মাধবের প্রতি। এই ঘরটি রাজার আগমনের জন্য পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে রাখো। মোড়লকে নির্দেশ করিয়া: ওই লোকটিকে তো এই ঘরে রাখা চলবে না। মানে কবিরাজ, রাজার দূত, ঈশ্বরের দূত, সে এসে শর্ট মানুষকে, খারাপ মানুষকে প্রথমেই বলছে একে তো কাছাকাছি রাখা চলবে না, একে সরাও, বুঝতে পেরেছি? অমল: না কবিরাজ মশাই, উনি আমার বন্ধু, তোমরা যখন আসনি উনিই আমাকে রাজার চিঠি এনে দিয়েছিলেন। রাজকবিরাজ: আচ্ছা বাবা, উনি যখন তোমার বন্ধু, তখন উনিও এই ঘরে রইলেন। মাধবদত্ত:
অমলের কানে কানে, বাবা রাজা তোমাকে ভালোবাসেন, তিনি স্বয়ং আসছেন, তার কাছে আজ কিছু প্রার্থনা করো, আমাদের অবস্থা তো ভালো নয়, জানো তো সব। অমল, সেসব ঠিক করে রেখেছি পিসেমশাই, সে তোমার কোনো ভাবনা নেই। মাধব দত্ত, কী ঠিক করেছো বাবা? অমল, আমি তার কাছে চাইবো তিনি যেন আমাকে তার ডাকঘরের হর করে দেন, আমি দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করবো। মাধব দত্ত, ললাটে করাঘাত করিয়া, হায় আমার গোপাল। অমল, পিসেমশাই রাজা আসবেন, তার জন্য কি ভোগ তৈরি রাখবে? দূত, তিনি বলে দিয়েছেন তোমাদের এখানে তার মুড়ি মুড়কির ভোগ হবে। অমল, মুড়ি মুড়কি? মোড়ল মশাই, তুমি তো আগেই বলে দিয়েছিলে রাজার সব খবরই তুমি জানো, আমরা তো কিছুই জানতুম না। মোড়ল, আমার বাড়িতে যদি লোক পাঠিয়ে দাও তাহলে রাজার জন্য ভালো ভালো কিছু মানে ও তো ব্যঙ্গ করে বলেছিল, কিন্তু আসলে সেইটাই দাঁড়িয়েছে সত্য। সেই কৃষ্ণ পাওয়ার কাহিনী আমি বলেছিলাম না, একজন মানে বৈশ্য বা শূদ্র সম্প্রদায়ের ব্রাহ্মণের কাছে মন্ত্র চেয়েছিল শ্রীকৃষ্ণকে পাওয়ার, সে বলেছিল কিছুতেই না আমি দেবো নি, তোকে আমি শিষ্য করবোই না কিছুতেই। তারপরে সে তাকে একটা উল্টাপাল্টা মন্ত্র গাছের নিচে একটা পাথরকে দেখিয়ে শিখিয়ে দিয়েছিল, যেটাতে হয়তো মন্ত্র কিছু নয়, আবল তাবল কিছু, সেইটাই সে দিনের পর দিন জব করে গেল, একদিন শ্রীকৃষ্ণ দর্শন সে পেল, তার ওই গুরু পায়নি। মানে তোর বিশ্বাসের মধ্যেই সমস্তটাই আছে। রাজ কবিরাজ, এই যে বর্তমান যুগে একটা কথা চলছে না চারদিকে, গডস প্ল্যান, ওটা বলাটা যতটা সহজ, বিশ্বাস করাটা তো আরও সহজ, কিন্তু বিশ্বাস করে রাখতে পারলেই প্রকৃত জিনিসটা অ্যাচিভ করতে পারবি। গডস প্ল্যান কোথায় বলে, যেটা হওয়ার সেটা হবেই, কিন্তু তোর কর্ম সেই হওয়াটাকে আলাদা দিকে নিয়ে যেতে পারে, তাই কর্ম প্রয়োজন। রাজকবিরাজ, কোনো দরকার নেই, এইবার তোমরা সকলে স্থির হও। এলো ওর ঘুম এলো, আমি বালকের শিয়রের কাছে বসবো, ওর ঘুম আসছে, প্রদীপের আলো নিভিয়ে দাও, এখন আকাশের তারাটি থেকে আলো আসুক, ওর ঘুম এসেছে। মাধব দত্ত, ঠাকুরদার প্রতি, ঠাকুরদা তুমি অমন মূর্তিটির মতো হাত জোড় করে নীরব হয়ে আছো কেন? আমার কেমন ভয় হচ্ছে, এ যা দেখছি এসব কি ভালো লক্ষণ? এরা আমার ঘর অন্ধকার করে দিচ্ছে কেন? তারার আলোতে আমার কি হবে? ঠাকুরদা, চুপ করো, অবিশ্বাসী কথা কয়ো না। সুধার প্রবেশ। সুধা, অমল, সুধা মনে আছে সেই ফুল আনতে গেছিল যে? আচ্ছা, রাজকবিরাজ, ও ঘুমিয়ে পড়েছে। সুধা, আমি যে ওর জন্য ফুল এনেছি, ওর হাতে কি দিতে পারবো না? রাজকবিরাজ, আচ্ছা দাও তোমার ফুল। সুধা, ও কখন জাগবে? রাজকবিরাজ, এখনই, যখন রাজা এসে ওকে ডাকবেন। সুধা, তখন তোমরা ওকে একটি কথা কানে কানে বলে দেবে। রাজকবিরাজ, কি বলবো? সুধা, বলো যে সুধা তোমাকে ভোলেনি। মানে এখানেই বুঝতে পারলি অমল হয়তো আর নেই, কিন্তু কে আসছে? রাজা কে? দ্য কিং অফ অল কিংস, গড। আর কবিরাজ কে এখানে? সেই রাজার দূত, যে সেই বার্তাটা নিয়ে এসছে। আর দ্বার রুদ্ধ করে রাখার মধ্যে তুই কিছু পাবি না, দ্বার উন্মুক্ত করলেই তুই প্রকৃত ঈশ্বর পাবি। সেরকমই মনের দ্বার রুদ্ধ করে থাকলে, সংকুচিত হয়ে থাকলে, স্বার্থপর হয়ে থাকলে ঈশ্বর তো পাবি নি, তুই নিজেকেও হারাবি। যত উদারপন্থী হবি তত জীবনে উন্নতি হবে। মানে উন্নতি মানে আমি কিন্তু জীবনে প্রতিষ্ঠিত চাকরি টাকা এইসবের উন্নতি বলছি না, জীবনে উন্নতি বলতে আত্মার উন্নতি হওয়া, যেটা অনুভব করতে গেলে অনুভব করানো বিরাট জটিল। অনুভব তখনই হবে যখন স্পিরিচুয়ালিটি তোর মধ্যে আসবে। আর স্পিরিচুয়ালিটি কখন তোর মধ্যে আসবে? যখন ভগবান তোর প্রতি কৃপা করবে, নাহলে তুই স্পিরিচুয়ালও ভাবতে পারবি না। সমগ্র কিছুর মাঝে থেকে পরেও তুই ওইটার বিরোধিতা খুঁজে বেড়াবি। আর যখন তোর মধ্যে একটুও কৃপা আসবে, তখন তোর মধ্যে স্পিরিচুয়ালিটি আসবে, তুই তখন ভাবতে শুরু করবি যে মানে তখন তোর সব কিছুকেই মনে হবে যে ঈশ্বরই আমার জন্য সব কিছু করছে আর কি।